কেটে গেল, কন্ট্রোল কিউ হলে এটা কেটে যায়। আচ্ছা, তাহলে সিকোয়েন্স সিরিজ রিয়েল অ্যানালিসিসে আছে, তারপরে হচ্ছে লিমিট কন্টিনিউটি, রিফারেন্সিবিলিটি আর রিমান ইন্টিগ্রেশন, মেনলি এই কটা জিনিস আছে। তারপরে ফাংশনস অফ টু ভেরিয়েবলে ওই একই জিনিসগুলো, লিমিট কন্টিনিউটি, পার্শিয়াল ডেরিভেটিভ, টোটাল ডেরিভেটিভ, ম্যাক্সিমাম মিনিমাম। তারপরে ডাবল ইন্টিগ্রেশন, ট্রিপল ইন্টিগ্রেশন এগুলো করতে হবে। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে মোটামুটি সবটাই করতে হবে। আর এখানে ম্যাট্রিক্সের মধ্যে র্যাঙ্ক নালিটি থিওরেম, ইনভার্স, ডিটারমিন্যান্ট, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এগুলো করতে হবে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে ভেক্টর স্পেস, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, বেসিস, ডাইমেনশন, লিনিয়ার ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, তারপরে রেঞ্জ স্পেস, নাল স্পেস, র্যাঙ্ক নালিটি থিওরেম, ওই জিনিসগুলো এখানে হয়ে গেল। এবার চলে আসো আমাদের গ্রুপ। গ্রুপে তাহলে কি থাকছে? সাইক্লিক গ্রুপ, অ্যাবিলিয়ান গ্রুপ, নন অ্যাবিলিয়ান গ্রুপ, পারমুটেশন গ্রুপ, নর্মাল সাব গ্রুপ, কোসেন্ট গ্রুপ, ল্যাগ্রেঞ্জ থিওরেমস, গ্রুপ হোমোমরফিজম, এই জিনিসগুলো এখানে থাকছে। তো মোটামুটি দেখো, তোমরা এখান থেকে আমাকে বলো যে কোন কোন জায়গা পড়ার দরকার আছে। সিলেবাসটা তো তোমরা তো পড়েছো, কোন কোন জায়গা তোমাদের পড়ার দরকার আছে এক্সট্রা? নাহলে বাকি আমরা কি করব, কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। বলো, তোমাদের ফিডব্যাক দাও, চুপচাপ থাকলে কিন্তু ক্লাস হবে না। যেমন আমি ইন্টিগ্রাল ক্যালকুলাসটা একদমই করিনি, ওটা দরকার আছে। ইন্টিগ্রাল ক্যালকুলাসটা তাহলে ভালো করে করব। ওকে, হ্যাঁ, আচ্ছা নেক্সট আর কিছু? একটু উপরে করো। আচ্ছা। আমরা রিয়েল অ্যানালিসিসটা তো মোটামুটি করে ফেলেছি, হ্যাঁ। এটা আলাদা করে আর খুব অতটা দরকার হবে না। ফাংশনস অফ ওয়ান ভেরিয়েবলটা করা হয় ফাংশনস অফ ওয়ান ভেরিয়েবল মানেই তো ওটাই তো করেছি না, লিমিট, কন্টিনিউটি এগুলো। না, আচ্ছা, টেইলর থিওরেম, হ্যাঁ হ্যাঁ, টেইলর। যেগুলো হয়নি সেগুলো করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এটা করে তাহলে কমপ্লিট করে দেবো এটা। আর মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসটাও একটু করে দেবো, এইটাই লাগবে, মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসটা লাগবে, তারপরে ইন্টিগ্রাল ক্যালকুলাসটা লাগবে। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাদের যে বইটা ফলো করো, তোমরা কি বই ফলো করো? ভূষণ চক্রবর্তী। ঘোষ চক্রবর্তী, হ্যাঁ খুব ভালো বই। তো ওটা করে নিলেই হয়ে যাবে। তো আলাদা করে মনে, ওখানে তো বেশিরভাগ সলভ করার ব্যাপার আছে, টেকনিকগুলো তোমরা সলভ করে নিও এটা। তো এইখান থেকে তাহলে আর খুব অতটা দরকার হচ্ছে না। আর তোমরা বলো তাহলে এখান থেকে কিছু করার দরকার আছে কিনা, লিনিয়ার অ্যালজেব্রা থেকে, বা অঙ্ক করার সময় আমরা লিনিয়ার ডিসকাস করতে পারি। ট্রান্সফরমেশনটা করা হয়নি, লিনিয়ার ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ওখান থেকে হয়। আচ্ছা হ্যাঁ, ওগুলো যখন আমরা ক্লাস করব তখন করে নেব, মানে কোশ্চেন ডিসকাস করব। তো আজকেই আজকেই তাহলে করছি আমি। হুম, আজকে থেকেই শুরু করছি। তো আমরা আর ওইভাবে ধরে ধরে একদম টপ মানে শুরু থেকে শেষ অবধি এরকম করব না, আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাস করতে করতেই শিখবো। হুম, তো আজকে যেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে আমরা শুরু করব আর কি। ঠিক আছে, কোনো প্রবলেম? আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রা বেশ ভালো লাগবে আর কি আমাদেরকে। আচ্ছা, কিছু থিওরি তাহলে তোমাদেরকে আলাদা করে বলে দিই শুরুতে, তাহলে ক্লাসটা করতে মানে ভালো লাগবে আর কি। আচ্ছা, তো ম্যাট্রিক্স কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, ওটা আর বলার দরকার নেই। স্কোয়ার ম্যাট্রিক্স, এন বাই এন ম্যাট্রিক্স। হ্যাঁ, আমি জাস্ট টপিকগুলো লিখে দিচ্ছি, তাহলে
তোমরা বুঝতে পারবে। রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে এম বাই এন ম্যাট্রিক্স, ঠিক আছে, রেক্টাঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি বলি স্কোয়ার ম্যাট্রিক্স তাহলে বোঝাবে এন বাই এন ম্যাট্রিক্স, ঠিক, যেখানে এন এর ভ্যালু 1 2 3 সব হতে পারে। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে এইরকম জায়গায় তোমার ভ্যালুগুলো থাকবে, আর বাদ বাকি জায়গায় কি থাকবে না, জিরো থাকবে, বুঝেছো? এগুলোতে সব জিরো থাকবে, এটা হচ্ছে ডায়াগোনাল। আর অ্যান্টি ডায়াগোনাল যদি বলা হয় তাহলে তোমার মনে হবে এই দিকটা, ঠিক আছে, অ্যান্টি ডায়াগোনাল তাহলে কি হবে, এই রকম বরাবর থাকবে আর এইগুলোতে জিরো থাকবে, বুঝেছো? তাহলে এটা হচ্ছে এটা মেন ডায়াগোনাল, এটা হচ্ছে অ্যান্টি ডায়াগোনাল। তারপরে স্কেলার মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স মানে সব ডায়াগোনাল বরাবর সব একই ভ্যালু থাকবে, সি 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 এরকম থাকবে, বাকি জায়গায় জিরো থাকবে, ঠিক আছে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের মাল্টিপল হবে। আচ্ছা, ইউনিট ম্যাট্রিক্স মানে কি? ইউনিট ম্যাট্রিক্স মানে হচ্ছে বেসিক্যালি আইডেন্টিটি। আর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তোমরা জানো, আইডেমপোটেন্ট, এটা অনেক সময় পরীক্ষায় আসে। আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স কাকে বলে? সেই সমস্ত ম্যাট্রিক্স যেখানে এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ হয়, ঠিক আছে, এ স্কোয়ারের ভ্যালু যদি এ হয় তাহলে সেটাকে আমরা বলি আইডেমপোটেন্ট। আর নীলপোটেন্ট কাকে বলে? নীলপোটেন্ট মানে হচ্ছে a to the power n is equals to 0 for some n। এখানে একটা জিনিস আমরা দেখবো যে নীলপোটেন্ট, ধরো ম্যাট্রিক্সটা হচ্ছে, আচ্ছা এখানে আমি কে লিখছি, ঠিক আছে, ধরো এটা যদি হয় n বাই n ম্যাট্রিক্স, তাহলে এই কে এর ভ্যালু মাথায় রাখবে যে কে এর ভ্যালু সবসময় লেস দেন ইকুয়ালস টু n হবে, ঠিক আছে। এটুকু বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। বলছি হুম নীল পোর্টের ম্যাট্রিক্স যদি স্ট্রিক্টলি আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স হয় আর হুম, স্ট্রিক্টলি লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স হয়, তাহলে ওটা তো সবসময় নীল পোর্টেন্টই হবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে স্ট্রিক্টলি আপার triangular is always nilpotent. Similarly lower triangular টাও। এটা একটা ভালো ইনফরমেশন, কাজে লাগতে পারে। ওকে, আরেকটা আছে ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। এটা কি, এটা হচ্ছে তোমার এ ম্যাট্রিক্সকে ইনভলিউন্টারি বলবো যদি তার এ স্কোয়ারটা আইডেন্টিটি হয়। তার মানে কি, এ ইকুয়ালস টু এ ইনভার্স, একই জিনিস, মানে নিজেই নিজের ইনভার্স, সেলফ ইনভার্স, ঠিক আছে, এটা হচ্ছে সেলফ ইনভার্স। আচ্ছা, এই জিনিসগুলো গেল। তারপরে ট্রান্সপোজিশনের প্রপার্টিগুলো, ট্রান্সপোজিশন এগুলো তোমরা জানো, সিমেট্রিক স্কিউ সিমেট্রিক এগুলো জানো, এগুলো নিয়ে আর এখন খুব অতটা দরকার নেই। হ্যাঁ, অ্যাডজয়েন্টের প্রপার্টিগুলো কাজে লাগে, ওটা আমাদের মনে রাখতে হবে। অ্যাডজয়েন্টের যে প্রপার্টিগুলো সেটা কাজে লাগে। তো অ্যাডজয়েন্ট কিভাবে বের করতে হয়, সেটা জানা আছে? হ্যাঁ, জানা আছে।
হুম, তারপরে কোফ্যাক্টর, কোফ্যাক্টর সবার জানা না থাকলে জিজ্ঞেস করবে, হ্যাঁ, কোফ্যাক্টর, কোমাইনার, অ্যাডজয়েন্ট না জানা থাকলে বলবে। আর এর প্রপার্টিগুলো হচ্ছে মেন, তো এইগুলো আমরা এখানে ধরো লিখে রাখি। অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ পুরোটার ট্রান্সপোজ, এই জিনিসটা হয়। আর 2 নম্বর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ সি এ, মানে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে যদি গুণ করি ম্যাট্রিক্সটাকে, তাহলে এইটা হবে সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে অর্ডারটা যদি এন বাই এন হয় তাহলে সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা বাইরে বেরোবে আর অ্যাডজয়েন্ট এটা ভেতরে থাকবে। বোঝা গেল? সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা বেরোবে, এই জায়গাটা অনেক সময় স্টুডেন্টরা ভুল করে, তো এইটা কিন্তু মনে রাখতে হবে। এটার কারণ কি? কারণ বেসিক্যালি আমরা যখন কোফ্যাক্টর করি, হ্যাঁ, ধরো এখানে এ ওয়ান ওয়ান আছে, তার কোফ্যাক্টর করলে কি করতে হয়, এই যে বাকি যে ম্যাট্রিক্সটা থাকে তার ডিটারমিনেন্ট, রাইট? তো এইটা তো টোটালটা হচ্ছে এন বাই এন, তাহলে এই বাকি ম্যাট্রিক্সটা কত হবে, এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। ঠিক, এবার যদি সি দিয়ে তুমি সবটাকে গুণ করো, তাহলে এবার যখন এইটুকুর ডিটারমিনেন্ট তুমি বের করবে তখন সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বেরোবে, কারণ পুরোটা হলে আমার সি টু দি পাওয়ার এন বের হয়, এক একটা রো থেকে এক একটা এ থেকে তো বের হবে, তাই না? সেই জন্য সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা বের হচ্ছে, এক একটা রো থেকে একটা সি করে বেরোবে, তাহলে এখানে টোটাল কটা রো হয়ে যাচ্ছে, এন মাইনাস ওয়ান। সেই জন্য সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা বের হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই, দেখো একই ঘটনা। এটাই হচ্ছে কারণ, বোঝা গেল? হ্যাঁ। হুম, আচ্ছা। তারপরে রিলেশন যেটা কাজে লাগে আমাদের, যেটা হচ্ছে ইনভার্সন করতে কাজে লাগে, অ্যাডজয়েন্ট এ ইন্টু এ যদি গুণ করা হয় তাহলে আমরা পাই ডেট এ ইন্টু আইডেন্টিটি। এটা হচ্ছে তোমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। এবার দুদিকে যদি ডিটারমিনেন্ট লাগাও তাহলে অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এই ডিটারমিনেন্ট অফ এ, হ্যাঁ, সমান সমান এখানে হয়ে যাবে। দেখো তাহলে এটা হয়ে যাচ্ছে সি এর মতন, সি টাইমস আইডেন্টিটির ডিটারমিনেন্ট কি হয়ে যায়, কারণ প্রত্যেকটাতেই একটা করে সি আছে, তাহলে এখানে সি টু দি পাওয়ার এন হয়ে যাবে, তাই না? সি আই এর ডিটারমিনেন্ট কি হয়, সি টু দি পাওয়ার এন, তাহলে এখানে কি হয়ে যাবে, ডেটে যেহেতু এটা সি, তাহলে এখানে ডেটে, আচ্ছা ডেট এ আর ব্র্যাকেট দরকার নেই, আচ্ছা এটাই হচ্ছে ডেটে এন হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়ালস টু ডেটে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বোঝা গেল? এই ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, এইখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। বলো, তোমরা অ্যান্সার দাও, রিপ্লাই দাও, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে পড়ানো। এমনিতেই বেশি জন নেই, তার মধ্যে রিপ্লাই যদি না দাও। হ্যাঁ, মানে তার মানে অ্যাডজয়েন্ট এ ডিটারমিনেন্ট হচ্ছে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো? হুম হুম হুম, এটা বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, আচ্ছা। এখান থেকেই ইনভার্সটা বেরিয়ে যাচ্ছে। এখান থেকে দেখো আমরা ইনভার্স মানে কি জানি, যে এ এর সঙ্গে কোন ম্যাট্রিক্স, যে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট বের করতে বলছি। হ্যাঁ হ্যাঁ ওটাও আমরা আসছি। দেখো এখান থেকে দেখো এ এর সঙ্গে কি ম্যাট্রিক্স গুণ করলে আইডেন্টিটি হবে সেটাকেই তো আমরা ইনভার্স বলি। তাহলে যেহেতু এখানে ডেট এটা আছে, তো ডেট এটা এদিকে যদি ভাগ করে দিই তাহলে বুঝবে যে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ, সেইটাই হয়ে যাবে তোমার ইনভার্স। ঠিক আছে, তাহলে এখান থেকে ইনভার্স সমান বলতে পারছি যে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু ওয়ান বাই ডেট এ।
এটাই হচ্ছে ইনভার্স। ঠিক। আচ্ছা, এবার তোমরা বলছো যে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ, তার ডিটারমিনেন্ট কিভাবে বের করব? তাহলে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ, এইটা কি করে বের করা যাবে? ঠিক, এইখানেও আমরা কাজে লাগাবো এইটাকেই। ঠিক আছে, এইটাকেই আমরা কাজে লাগাবো। তাহলে এই যে রিলেশনটা দেওয়া আছে, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু অ্যাড এ, এইটা সমান আমরা কি জানি? ডেট এ ইন্টু আইডেন্টিটি। ঠিক। আচ্ছা, দুটোকে এবার এ কে অ্যাডজয়েন্ট এ দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে রিপ্লেস এ বাই অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এইটা কি হয়ে যাবে? অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ হয়ে যাবে, এর জায়গায় হয়ে যাবে অ্যাডজয়েন্ট এ। মানে এইটা একটা ম্যাট্রিক্স হলো, তার সঙ্গে এটা অ্যাডজয়েন্ট এ, এখানে হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু আইডেন্টিটি। ঠিক আছে, এইটুকু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার কি করব? এইটা হচ্ছে আমার কাছে আননোন। ঠিক। হুম। আচ্ছা, তাহলে এইটাও তো থেকে যাচ্ছে, এইটাও তো আমাদের কাছে জানা নেই, আমাদের শুধু এ জানা আছে। তাহলে এইটাকে অ্যাডজয়েন্ট এটাকে তাড়ানোর জন্য আমি যদি এ দিয়ে গুণ করি, তাহলে আবার আইডেন্টিটি পেয়ে যাব। ঠিক আছে, তো আমি আবার কি করব? দুদিকে এ দিয়ে গুণ করে দেবো। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, এর সঙ্গে আবার ডান দিকে এ দিয়ে গুণ করে দেবো ইন্টু এ। তাহলে কি হয়ে যাবে? এখানে এইটা অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট কত হয় সেটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক। হ্যাঁ, ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n মাইনাস 1। হুম, তাহলে ওইটা আমরা এখানে ধরো বসিয়ে দেবো। আর এখানে ছিল আইডেন্টিটি, তার সঙ্গে কি গুণ করছি? এ গুণ করছি, তাহলে এখানে এ গুণ হয়ে গেল। আর এই জিনিসটা কি হয়ে গেল? আবার অ্যাডজয়েন্ট এ ইন্টু এ, তাহলে এটা হয়ে গেল ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আইডেন্টিটি। তাহলে এখানে হয়ে গেল আমার, আচ্ছা এই ডিটারমিনেন্ট অফ, আচ্ছা বসিয়ে দিই তাহলে। ডেট এ ইন্টু আইডেন্টিটি, এটা কনস্ট্যান্ট। হ্যাঁ, ডেট এটা তো কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই ডেটেটা কেটে যাবে, আর এখানে আছে n-1 টু দি পাওয়ারে, তাহলে একটা কেটে গেলে n-2 পড়ে থাকবে। তার মানে আমরা এটা আইডেন্টিটি দিয়ে গুণ, তার মানে এইটা এই ম্যাট্রিক্সটাই পড়ে থাকলো এইদিকে। বোঝা গেল? এখান থেকে আমার অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ হয়ে গেল ডেট এ টু দি পাওয়ার n-2 ইন্টু এ। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এর ডিটারমিনেন্ট যদি বের করতে চাই, ডেট অফ অ্যাডজয়েন্ট এ, এইটা বের করার জন্য আমি আগের টেকনিকটাও ইউজ করতে পারি। মানে আমরা জানি কি, যে কোনো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট হচ্ছে তার টু দি পাওয়ার n-1। তাহলে এইটা হয়ে যাবে আমার অ্যাডজয়েন্ট অফ এ টু দি পাওয়ার n-1। এটা হচ্ছে আগের টেকনিকটাকে ইউজ করে, যেখানে আমরা অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট বের করলাম এই টেকনিকটাকে ইউজ করে। ঠিক আছে। আচ্ছা, এবার আবার এই অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্টের জায়গায় আবার আমি n-a বসাতে পারি। ঠিক আছে না? তাহলে এটা কি হয়ে যাবে? ডিটারমিনেন্ট অফ এ n-1 এর হোল স্কোয়ার হয়ে যাবে। ইয়েস অর নো? হ্যাঁ বুঝতে পারলাম। ঠিক আছে, বা এইখান থেকেও তোমরা করতে পারো, এখান থেকেও তোমরা করতে পারো। এটাকে কাজে লাগিয়ে তাহলে কি করব? ওখান থেকে যদি করি যে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ, এইটা সমান হচ্ছে ডেট এ টু দি পাওয়ার n-2 ইন্টু এ। তাহলে দুদিকে যদি ডিটারমিনেন্ট নিই, তাহলে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ কত আসবে? দেখো এখানে যা থাকে এটা তো কনস্ট্যান্ট,
তার টু দি পাওয়ার এন হয়ে যায়, তাই না? তাহলে n ইন্টু n মাইনাস টু ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এটা জাস্ট কি হলো, যোগ হয়ে যাবে, তাই তো? সি এ থাকলে কি হয়, সি টু দি পাওয়ার এন হয়ে যায়, তাহলে এইটা টু দি পাওয়ার এন, মানে এটা হলো ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, এটাই তো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এন মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে এইটা হচ্ছে আমার পাওয়ারটা। তাহলে এখানে পাওয়ারটাকে যদি আমরা করি, সিম্পলিফাই করি, তাহলে এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান, তার মানে কি এন মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে তো ম্যাচ করে গেল, তাহলে দুইভাবেই আমরা কিন্তু ব্যাখ্যাটা করে ফেললাম। এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্টে। এইটা একটা ইম্পর্ট্যান্ট ক্যালকুলেশন, এই জায়গাটা কিন্তু পরীক্ষায় আসে, তো এইভাবে করলেই হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি আর আচ্ছা, এবার আমরা অঙ্কগুলো করি, তাহলে এবার বাকি যা জিনিস আসবে আমরা ওখান থেকে করবো আর কি, একবারে সব থিওরি বললে বোর হয়ে যাবে। হুম। তো তোমার এই এ কি বলে হিরণময়, তোর কাছে বংশধর সাহু কোন ভার্সন আছে রে? দাঁড়াও, দেখতে হবে। হুম। দেখতে হবে। আমার কাছে আছে ফোর্থ এডিশন আছে। আচ্ছা, আমার কাছে আছে থার্ড এডিশন। তো তুই কি করবি, লিনিয়ার অ্যালজেব্রার কোশ্চেনগুলো, হ্যাঁ, ছবি তুলে পাঠিয়ে দিবি, ঠিক আছে? ওখান থেকে সবাই প্র্যাকটিস করবে। হ্যাঁ আচ্ছা, তো যেমন প্রথম কোশ্চেন কি বলেছে, একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, বলছে ওই ম্যাট্রিক্সটা কি, নীল পোটেন্ট হবে না আইডেম পোটেন্ট হবে না ইনভলিউটারি হবে না পিরিয়ডিক হবে, সেটা আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। তো এটা নিশ্চয় পারবে তোমরা, ঠিক না? তো এটা আমরা ধরো চেষ্টা করে দেখছি, যে কোশ্চেন ওয়ান, এম সমান বলেছে মাইনাস ওয়ান, থ্রি, ফাইভ, ওয়ান মাইনাস থ্রি, মাইনাস ফাইভ, আর এখানে হচ্ছে তোমার মাইনাস ওয়ান, থ্রি, ফাইভ। এই ম্যাট্রিক্সটা সম্পর্কে জিজ্ঞেস করেছে, এটা কি হবে, নীল পোটেন্ট হবে না ইনভলিউন্টারি হবে? আচ্ছা, এটা ইনভলিউন্টারি না ভলুটারি, কি আছে দেখি বলা। ইনভলিউন্টারি, সেটাই ভাবছি। আচ্ছা, আর কি হতে পারে, আইডেম পোটেন্ট কোনটা হবে, না পিরিয়ডিক? পিরিয়ডিক মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন প্লাস, মানে এম প্লাস কে সমান সমান এ টু দি পাওয়ার কে, এরকম যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, পিরিয়ডিক বলবো। Just a second. না, এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান সমান এ হয়ে যাবে, এখানে কে এর ভ্যালু ওয়ান।
তার আগেও হতে পারে। এন এর ভ্যালু, এনটা কিন্তু অর্ডার না, এখানে এন এর ভ্যালু যে কিছু হতে পারে। মানে আবার এটা তুমি ফিরে পাবে, পাওয়ার করতে করতে একটা সময় এ ফিরে পাবে, এই হচ্ছে কথা। তাহলে আইডেম্পোর্টেন্ট হলেও কিন্তু ওটা পিরিয়ডিক হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? কারণ আইডেম্পোর্টেন্ট মানেই তো এ স্কোয়ার ইকোয়াস টু এ, তাহলে ওটাও কিন্তু এন এর ভ্যালু ওখানে তুমি পেয়ে যাচ্ছ 1, তাহলে ওটাও কিন্তু পিরিয়ডিক। তো কোনটা হবে, তাহলে এটা কিভাবে করবে, এই অঙ্কটা থাকলে কিভাবে করবে মিরাজ? হ্যাঁ স্যার। পারবে এটা করতে? হ্যাঁ স্যার, চেষ্টা করছি। হুম, করো। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে এম স্কোয়ার ইজ কি চলে আসছে, এম চলে আসছে, তার মানে এটা আইডেম্পোর্টেন্টও হচ্ছে আর পিরিয়ডিকও হচ্ছে, দুটোই হবে। সো একটা সিঙ্গেল অ্যান্সার থাকলে এটা নেব, মানে এটা 1 নম্বর প্রায়োরিটি, এটা হচ্ছে 2 নম্বর প্রায়োরিটি। ওকে, আচ্ছা এইবার একটা কোশ্চেন আছে, কোশ্চেন ধরো এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন আমার বইয়ের। সো এম ইকুয়ালস টু 3 minus 2 4 comma minus 2, আর বলছে যে এম স্কোয়ার মাইনাস ল্যামডা এম প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0 টু আইডেন্টিটি, এখানে কিছু নেই মানে আইডেন্টিটি আছে 2i, এটা 0। হ্যাঁ, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা। ঠিক আছে, এই অঙ্কটা কিভাবে তোমরা করবে, চেষ্টা করবে এটা? হ্যাঁ স্যার, করছি। হুম, এম স্কোয়ার মাইনাস ট্রেস এম হ্যাঁ, প্লাস ডিটারমিনেন্ট অফ এম। সো ক্যারেক্টারিস্টিক ফাংশন, ক্যারেক্টারিস্টিক ফাংশন তার যে বৈশিষ্ট্যটা হলো সেটা হচ্ছে তার রুটগুলো হয় তোমার আইগেন ভ্যালু, ঠিক? তার রুটগুলো হবে আইগেন ভ্যালু। তাহলে এইখানে আমরা যদি না, অ্যাকচুয়ালি এইটা তো নয়, ক্যারেক্টারিস্টিক হচ্ছে ধরো এইটা ইকুয়ালস টু 0, তাহলে এর রুটগুলো হবে আইগেন ভ্যালু। একটা রুট ধরলাম আলফা আর বিটা, ঠিক? তাহলে আমরা জানি থিওরি অফ ইকুয়েশন থেকে এটা বলতে পারি যে আলফা প্লাস বিটার ভ্যালু হবে, এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি মাইনাস ল্যামডা বাই, এখানে যে যা আছে এখানে 1 আছে কোএফিসিয়েন্ট, তার মানে শুধু ল্যামডা হবে, ঠিক? তার মানে এই ল্যামডার ভ্যালুটা কি, ল্যামডার ভ্যালুটা হচ্ছে আলফা আর বিটার যোগফল, মানে হচ্ছে ট্রেস। আইগেন ভ্যালুগুলোর যোগফলেই তো ট্রেস হয়, তার মানে এটা হয়ে যাচ্ছে ট্রেস অফ ম্যাট্রিক্স, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে 1। তার মানে ল্যামডা সমান হয়ে যাচ্ছে 3 minus 2, দ্যাট ইজ 1। ঠিক আছে, আর এইখানে যদি ল্যামডা থাকতো তাহলে এইটা হয়ে যেত তোমার ডিটারমিনেন্ট, তাই না? 2টা হয়ে যাচ্ছে তার ডিটারমিনেন্ট, দেখো মিলিয়ে দেখো, এটা ডিটারমিনেন্ট ম্যাচ করে যাচ্ছে। মিরাজ, হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেবিকা? হ্যাঁ স্যার। তো ক্যারেক্টারিস্টিক ফাংশন কিভাবে তৈরি করে সেটা হচ্ছে এইরকম না, এম মাইনাস ল্যামডা আই, এইটা ডিটারমিনেন্টটা 0 করতে হয়, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশন। তাহলে ল্যামডার একটা ইকুয়েশন আসবে, তো এটা কিন্তু ল্যামডার ইকুয়েশন না, এটা হচ্ছে এক্স, এখানে আছে আননোন, মানে এখানে এক্স করা হয়েছে, এইভাবে করতে পারে, এক্স দিয়েও করতে পারে। আর এই রুটগুলোই হচ্ছে আইগেন ভ্যালু, আর রুটগুলোর যোগফল বলা হয় ট্রেস, আর রুটগুলোর গুণফল হলো ডিটারমিনেন্ট, তাই না? এইটা জানতে হবে আইগেন ভ্যালু সম্পর্কে, তাহলে আইগেন ভ্যালু সম্পর্কে আর অঙ্ক বেশি আটকানোর কথা নয়। চলো, এটা খুব ভালো কোশ্চেন ছিল।
আচ্ছা, আর কি হতে পারে এখানে ভালো অঙ্ক? হ্যাঁ, এইটার করো। 7 নম্বর কোশ্চেন বলেছে যে অ্যাডজয়েন্ট অফ সি এ, এটা তো আমরা করলামই। অ্যাডজয়েন্ট অফ সি এ কি হবে? কোনটা হবে বলো? অ্যাডজয়েন্ট অফ সি এ কি হবে? দেখে কি মনে রেখেছো তোমরা? এর অর্ডার কত বলবো? এন, এন বাই এন। তাহলে সি টু দি পাওয়ার n মাইনাস 1 হয়ে যাবে। তাহলে সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট অফ এ। ভেরি গুড। তাই এটা একটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এই কোশ্চেন নাম্বার 9 বলেছে কি যে এ হচ্ছে আইডেম্পোটেন্ট, এ বি আর আইডেম্পোটেন্ট, ঠিক আছে, অফ সেম অর্ডার। দেন a plus b is idempotent if কোনটা হবে? ab equals to ba, অপশন বি বলছে ab সমান 0, অপশন সি বলছে ba সমান 0, অপশন ডি বলছে ab প্লাস ba সমান 0। কোনটা হবে বলো? ক্লিয়ারলি তো বলাই যাচ্ছে ab প্লাস b এ 0 হবে, কারণ যদি আমি a প্লাস b তার হোল স্কয়ার করি, হুম তাহলে মানে হোল স্কয়ার না অ্যাকচুয়ালি গুণ করি a প্লাস b ইনটু a প্লাস b, হুম তাহলে a প্লাস b AB ইকুয়াল টু B হবে। প্লাস ab প্লাস b এ আসছে, তাহলে ab প্লাস b এটাকে 0 হতে হবে, তাহলে তো আমাদের a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b আসবে। ঠিকই আছে তোমারটা। ab equals to ba কি করে আসছে দেবিকা? এখানে A দিয়ে যদি গুণ করি উভয় পক্ষে, না, এ দিয়ে কেন গুণ করবো? আমাকে তো আইডেম্পোটেন্ট করতে হবে। তো আইডেম্পোটেন্ট মানে কি? এ বি স্কোয়ার সমান সমান এ বি দরকার, তাই না? হ্যাঁ, তাহলে এবার আমি যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে এটা কি হবে? এ স্কোয়ার মানে এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার, এটাই তো আসবে গুণফলটা। আবার যে দেওয়া আছে যে এ আর বি আইডেম্পোটেন্ট, তার মানে এ স্কোয়ার সমান এ আর বি স্কোয়ার সমান বি। তাহলে এ আর বি এদিকে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এ বি প্লাস বি এ সমান 0 পড়ে থাকলো। বলো বুঝেছো কি বুঝোনি? হ্যাঁ স্যার। তাহলে একদম সহজ, ডেফিনেশনটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তো হলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 11। এটা 10 ছিল কি 9? হুম, আচ্ছা 10টা দেখি তাহলে কি বলছে। হ্যাঁ, 10টা বলছে যে প্রোডাক্টটা কখন আইডেম্পোটেন্ট হবে, ঠিক আছে? ইফ এ বি আর আইডেম্পোটেন্ট অফ সেম অর্ডারটা লিখছি না, দেন হোয়েন এ বি ইজ আইডেম্পোটেন্ট। বলো, তাহলে এটাকে তোমরা করো, সিম্পলিফাই করো, কি কি হচ্ছে রেজাল্ট আগেরটার মতন করে। মানে ইফ অ্যান্ড অনলি ইফ জানতে চেয়েছে, হ্যাঁ, ইফ অ্যান্ড অনলি ইফ। এই ক্ষেত্রে ab ইকুয়াল টু b এ হবে। হুম, অপশন দাঁড়াও আমি লিখি অপশনগুলো।
ইকুয়াল টু বি বি এ সমান 0, এ বি সমান 0, আর এ বি সমান বি এ, আর ডি সমান বলছে এ বি প্লাস বি এ সমান 0। একই মানে কন্ডিশনগুলো একই রেখেছে। তো আমাদের সলিউশনে দাঁড়াও, এটা কি অন আছে দেখে নিচ্ছি একটু। হ্যাঁ, তো এ বি ইন্টু এ বি, এইটাকে আমাকে দেখাতে হবে এ বি, রাইট? তার মানে এটা এ বি ইন্টু এ বি। আচ্ছা, তো এখান থেকে আমি কি বলতে পারি, দেখো এ বিটা যদি 0 হয়, এ বিটা যদি 0 হয় তাহলেও কিন্তু দুদিকটা ম্যাচ করে যাচ্ছে, ঠিক? তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ যেহেতু দেওয়া আছে, শুধু এইটা দিলেই হবে না, আবার এইটা হলেও সিটা হলেও হয়ে যাচ্ছে, তাই না? সিটা হলেও এটা, সিটা হলে এটাকে কি লিখতে পারি আমি, বি এটাকে এ বি করতে পারি, তাহলে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হয়ে যাবে, সেক্ষেত্রে ওটা এ ইন্টু বি হয়ে যাবে। সো সিটাই আমরা এখানে চয়েসে রাখবো। ঠিক বোঝা গেছে? চলো তাহলে এই আইডেম্পোটেন্ট দিয়ে তোমাদের অঙ্কগুলো পেরে যাচ্ছ। আরেকটা কোশ্চেন আছে 12 নম্বরে, তাহলে 11টা আর করছি না, 12টা করছি। বলেছে যে এটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, আর বলেছে এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস আইডেন্টিটি 0। তাহলে এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? এটা ক্যালকুলেশন করো তো দেখি পারছো কিনা। এ হুম, করো। এটা কি হবে বলো, মুখে আগে বলো। হ্যাঁ মানে হচ্ছে এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ হচ্ছে। তাহলে এখান থেকে আমি করব, হ্যাঁ করো, এটা বলতে পারি। এরপর কি করব? এ দিয়ে গুণ করে দেবো এ টু দি পাওয়ার 4 পেতে গেলে। আবার এ কিউবের জায়গায় আবার আমি এই ভ্যালুটা বসিয়ে দিতে পারবো। তাহলে কি আসছে আলটিমেটলি, এ স্কোয়ার কেটে যাচ্ছে, এ এ কেটে যাচ্ছে, পড়ে থাকলো আইডেন্টিটি। এসছে তোমাদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা আচ্ছা, এইটা কি ট্রু হয়, ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি সমান ডিটারমিনেন্ট অফ এ প্লাস ডিটারমিনেন্ট অফ বি, এটা কি হয়? না, এটা হয় না। ভেরি গুড, এটা এটা মনে রাখতে হবে যে এটা হয় না কিন্তু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন করা যাক। অর্থগোনালিটি দিয়ে
কোশ্চেন নাম্বার 16, ইফ এ ইজ অর্থোগোনাল, অর্থোগোনাল সম্পর্কে তোমরা জানো নিশ্চয়, দেন এ ট্রান্সপোজ এ ইনভার্স বোথ আর অর্থোগোনাল, এটা বলছে। 2 নম্বর বলছে এ ট্রান্সপোজ ইজ অর্থোগোনাল বাট নট এ ইনভার্স। সি বলেছে এ ইনভার্স ইজ অর্থোগোনাল বাট নট এ ট্রান্সপোজ। আর ডি বলেছে নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে অপশন কারেক্ট? এটা তো কোনো ক্যালকুলেশন লাগবে না, জাস্ট কমন সেন্স। এ যদি অর্থোগোনাল হয় তাহলে কি এ ইনভার্স অর্থোগোনাল হবেই? সেটা তো প্রশ্ন, তাই না? স্যার এটা এ হবে, এটি আর এ ইনভার্স বোথ আর অর্থোগোনাল। এ ট্রান্সপোজটা তো অর্থোগোনাল হচ্ছে, এটা বুঝতে পারছি, কিন্তু এ ইনভার্সটা কি করে অর্থোগোনাল হচ্ছে? আরে গাধা, এ অর্থোগোনাল হওয়া মানেই তো এ ট্রান্সপোজ আর এ ইনভার্স তো দুটো সেম। হ্যাঁ স্যার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, হ্যাঁ ঠিক দুটো তো বুঝলাম। একই জিনিস। হ্যাঁ, এটা যদি তুমি ভুলে যাও তাহলে কি করে হবে? অর্থোগোনাল মানে কি এ ট্রান্সপোজ ইন্টু এ ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি, তাই না? অর্থোগোনাল মানে কি এ ট্রান্সপোজ ইন্টু এ ইজ আইডেন্টিটি। এইটা মানেই তো এ এর ইনভার্স হচ্ছে এ ট্রান্সপোজ। হ্যাঁ হ্যাঁ। তো দুটো তো সেম জিনিস। আচ্ছা, এইটা দেখো তো পারছো কিনা। 17 নম্বর বলছে এ ইজ সিমেট্রিক, এ ইজ সিমেট্রিক, দেন কোনটা হবে? অ্যাডজয়েন্ট এ ইজ সিমেট্রিক, adjoint of A is skew symmetric, তারপর সি বলছে adjoint A does not exist, আর ডি হচ্ছে নান। কোনটা হবে? এটা অ্যাডজয়েন্ট এ সিমেট্রিক হবে। হুম হুম, একদম অ্যাডজয়েন্ট এটা সিমেট্রিক হবে। হ্যাঁ। আচ্ছা, এবার কোশ্চেনটা একটু মন দিয়ে দেখবে আর কি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এইখানে হবে না, কমপ্লিট হবে না, তো একটা পেজেই দেখতে চাই। কনসিডার দ্য ফলোয়িং, এটা এটা একদম ইয়ে হবে, থিওরি কোশ্চেন হবে। মানে দুটো স্টেটমেন্টস আমরা লিখছি, একটা হচ্ছে ওয়ান হচ্ছে
যে দ্য সাম অফ টু non-singular matrices of same order may be singular ওকে। আর 2 নম্বর হচ্ছে the sum of two singular matrices of same order may be non-singular. The sum of two singular matrices of same order may be non-singular. তো এদের মধ্যে কোনটা কারেক্ট হবে কোনটা ফলস হবে, তো কি অ্যান্সার হবে? হুইচ আর কারেক্ট? বলো, এটা খুব ভালো কোশ্চেন। স্যার সিঙ্গুলার ম্যাট্রিক্সে ডেটে নট ইকুয়াল টু 0 হয়। ওটা নন সিঙ্গুলার ক্ষেত্রে ডেটে নট ইকুয়ালস টু 0 হয়, সিঙ্গুলার মানে ডেটে শুড বি 0। আচ্ছা স্যার। মিরাজ বলো কি? স্যার দুয়েরটা হচ্ছে। দুটোই কারেক্ট হচ্ছে, মেবি বলেছে। হুম, দুটোই তো কারেক্ট, তাই না? মেবি না বললে কারেক্ট হতো না। না, সব সময় তো আর হয় না। ওটাই। দুটো নন সিঙ্গুলার ম্যাট্রিক্সকে তুমি যদি যোগ করো সেক্ষেত্রে সিঙ্গুলার হতেই পারে, যেমন ধরো আই আর মাইনাস আই হচ্ছে হুম। নন সিঙ্গুলার, কারণ ডিটারমিনেন্ট হচ্ছে 1, আর মাইনাস আইটা ডিটারমিনেন্ট হচ্ছে তোমার 1 বা -1 কিছু একটা হবে। এবার দুটোকে যদি যোগ করো মানে অড অর্ডারের ক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে 0 চলে আসবে, তাই না? না, আই আর -1 সবসময় 0 হয়ে যাবে যোগ করলে। ঠিক আছে, তার মানে নন সিঙ্গুলারকে যোগ করে সিঙ্গুলার তুমি পেতেই পারো। আবার আই আর আই যোগ করলে তুমি নন সিঙ্গুলার যোগ করে নন সিঙ্গুলারই পাচ্ছ, সো মেবিটা কারেক্ট। আচ্ছা, এবার বলছে দ্য সাম অফ টু সিঙ্গুলার ম্যাট্রিসেস অফ সেম অর্ডার মে বি নন সিঙ্গুলার। এটার এক্সাম্পল দাও, যে দুটো সিঙ্গুলার ম্যাট্রিক্সকে যোগ করছো কিন্তু পাচ্ছ নন সিঙ্গুলার, এটার এক্সাম্পল কি হবে? স্যার একটা হবে 1 0 0 1 0 0, হ্যাঁ বলো, 1 0 0 0 0 0। সব একটা 1 বলছো, বাকি সব 0। হ্যাঁ, তারপরে এটা এটা কি নন, এটা সিঙ্গুলার, হ্যাঁ, তারপরে তারপর আরেকটা হচ্ছে যে 0 হ্যাঁ 0 0 1। হুম, যোগ করলে আইডেন্টিটি চলে আসছে, ঠিক হয়ে গেল। একদম সহজ, খুব ভালো এক্সাম্পল করেছো। তাহলে এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, আর এটা হচ্ছে নন সিঙ্গুলার।
আর দুটোই যদি সিঙ্গুলার যোগ করি তাহলে সিঙ্গুলারও হতে পারে আবার, যেমন 0 0 + 0 ইজ 0, সবগুলো যদি 0 হয়ে যায় তাহলে সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারও হতে পারে যোগফল, আবার নন সিঙ্গুলারও হতে পারে, সেই জন্য বোথ আর ট্রু। তাহলে অ্যান্সার হলো বোথ আর ট্রু। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? মিরাজ ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, সিঙ্গুলার হওয়া মানে কি, তার ডিটারমিনেন্ট, একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হওয়া মানে এটা কি? সিঙ্গুলার মিন্স, দেখো একটা ম্যাট্রিক্সকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো A11 A12 A13 A21 A22 A23 A31 A33 32 33 হলো। তো আমরা এই ম্যাট্রিক্সটাকে এইভাবেও লিখতে পারি, V1 V2 V3, যেখানে V1টা হলো তোমার এই যে কলাম, তাহলে এইটা V1টা একটা ভেক্টর হিসাবে ভাবতে পারি, ঠিক কিনা বলো? তাহলে এগুলো হচ্ছে ভেক্টর। এবার যদি বলি যে ম্যাট্রিক্স এ ইজ সিঙ্গুলার, ম্যাট্রিক্স এ ইজ সিঙ্গুলার, এখান থেকে আমি এই এই ভেক্টরগুলোকে আমি কি বলতে পারবো? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, এই সম্পর্কে কিছু বলতে পারবো? ডিপেন্ডেন্ট হবে লিনিয়ারলি। একদম। তাহলে কলাম ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে যদি সিঙ্গুলার হয়, আর যদি নন সিঙ্গুলার হয় তাহলে ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, রাইট? আবার হ্যাঁ একই রকম ভাবে রো ভেক্টরগুলোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, ঠিক আছে? আর এই যে ভেক্টর, তিনটে ভেক্টর তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এদেরকে দিয়ে তুমি যদি করো, একটা স্পেস বানাও, লিনিয়ার স্প্যান, লিনিয়ার স্প্যান নাম শুনেছ? লিনিয়ার স্প্যান শুনেছি। মানে এল অফ যদি আমি করি V1 V2 V3, হ্যাঁ, এটা এটা একটা স্পেস হবে, এই স্পেসটাকে নাম দাও কিছু একটা W, তাহলে ডাইমেনশন অফ W কে কি বলা হয়? ডাইমেনশন অফ W এইটাকে কি বলা হয়? এটার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে? এখন এই W ডাইমেনশন তাহলে কি হতে পারে বলো তো? এরা তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে W ডাইমেনশন কি হবে? বলো বলো বলো। W ডাইমেনশন কি 3 হতে পারে? হতে পারে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়। না, আমি তো বলেই দিয়েছি, এই এই V1 V2 V3 হচ্ছে ওপরের V1 V2 V3, মানে ওরা তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তোমরা তো বললে।
ঠিক না? তাহলে হ্যাঁ এখন স্যার, এই অবস্থায় ডাইমেনশন কি হতে পারে? লেস দেন 3 হতে পারে। লেস দেন 3 মানে 2ও হতে পারে আবার 1ও হতে পারে, তাই তো? হ্যাঁ স্যার, এই ডাইমেনশনটাকে কি বলে? বেসিস বলে মনে হয়। হ্যাঁ, না না না, এই ডাইমেনশনটা তো আর বেসিস নয়, বেসিস তো হচ্ছে এর একটা সাবসেট হবে। ডাইমেনশনটাকে আমরা কি বলবো? এটাকেই বলা হয় র্যাঙ্ক অফ এ, তাই না? যেহেতু এটা কলাম, তাহলে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি কলাম র্যাঙ্ক অফ এ। বোঝা গেল? এটা জানো তো যে কলাম ভেক্টরগুলো দিয়ে যে লিনিয়ার স্প্যানটা তৈরি হয় তার ডাইমেনশনটাই হচ্ছে কলাম র্যাঙ্ক। আর আমরা এটাও পড়েছি যে কলাম র্যাঙ্ক আর র্যাঙ্ক সমান, অ্যাকচুয়ালি কলাম র্যাঙ্ক ইজ ইকুয়ালস টু রো র্যাঙ্ক ইজ ইকুয়ালস টু র্যাঙ্ক। তাহলে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স মানেই কিন্তু এই জিনিসটাকেই বোঝায়। ঠিক আছে, এটা এটা তোমরা পড়েছো নিশ্চয়ই। ওকে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। হুম। তো তোমাদের ধরো এইখানে তোমাদের বইটাতে মোটমাট কতগুলো কোশ্চেন আছে লিনিয়ার অ্যালজেব্রা থেকে? অনেক কোশ্চেন আছে। এই ধরো বইটাতে দেখলে তুমি পাবে মোটামুটি 154টা কোশ্চেন আছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলবো যে প্রথম 50টা কোশ্চেন তোমরা ট্রাই করবে, ফার্স্ট 50 কোশ্চেন্স। ওকে, পারবে? হ্যাঁ, আমরা তো অনেকটা ডিসকাস করে দিলাম। হ্যাঁ, ফার্স্ট 50 কোশ্চেন্স ট্রাই, এর মধ্যে বাকিগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে, প্রথম 50 কোশ্চেনের মধ্যে বাকিগুলো সবটা আমরা ডিসকাস করবো এর পরের দিন। এগুলো তোমাদের সবাইকে আমি বলবো তোমরা সবাই ট্রাই করে খাতায় লিখে রাখবে যে এটার অ্যান্সার এটা কিভাবে করলে, সেটাও ক্যালকুলেশন যদি থাকে ছোটোখাটো সেগুলো খাতায় কিন্তু লিখে লিখে করবে, ঠিক আছে? নাহলে কিন্তু ভুলে যাবে। খাতায় লিখে লিখে যদি না প্র্যাকটিস করো সেই প্র্যাকটিসের কোনো মূল্য নেই, পরে সব ভুলে যাবে। এম আই ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ দেবিকা? হ্যাঁ স্যার। মিরাজ? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এটা তোমরা করবে, এর বেশি হয়ে গেলে কোনো ক্ষতি নেই, কিন্তু মিনিমাম 50টা যেন ট্রাই করা চাই। ওকে, আমরা 3 দিনে এইটা শেষ করব। 154টা কোশ্চেন আছে, প্রথম দিনে 50টা করো, পরের দিন 52টা, তারপরে 52টা, এরকম 50 + 52 + 52। চলো তাহলে আজকে এখানেই রেখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা তাহলে এটা অবশ্যই করবে, ঠিক আছে? করে আমাকে পিডিএফ করে পাঠিয়ে দেবে। ছবি তুলে পাঠাবে না, পিডিএফ করে পাঠাবে, ঠিক আছে? আর গ্রুপে পাঠাবে না, পার্সোনাল পাঠাবে, ঠিক আছে? পাঠাবে, ওখানে নিজের নাম লিখে দেবে, পাঠিয়ে দেবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা স্যার। ঠিক আছে তাহলে।